আসসালামু আলাইকুম। আমরা করব যার আজকের পর্বে তোমাদের সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি তামিম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বে শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। ফুটপাথ নেই, মানা হয় না সিগন্যাল, দুর্ঘটনার মুখে প্রতিদিনের স্কুল যাত্রা। দেশে প্রতিদিন ভাঙছে ডেঙ্গু আক্রান্ত রোগীর রেকর্ড, বছর শেষেও থামেনি অ্যাডিস মশার বিস্তার। এবারে বিস্তারিত। প্রতিনিয়তই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, যেখানে আক্রান্তের মধ্যে শিশু কিশোরদের সংখ্যাই বেশি। গত এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় 100 জন রোগী। বিশেষজ্ঞরা বলছেন শিশুরা সহজে আক্রান্ত হয় ডেঙ্গুতে, তাই তাদের জন্য প্রয়োজন বাড়তি সচেতনতা। বিস্তারিত দেখুন এবারের প্রতিবেদনে। দেশে বাড়ছে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিনই বাড়ছে রোগীর রেকর্ড। জ্বর, মাথা ব্যথা সহ আরো নানান উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে আসছেন রোগীরা। ওর সিমটমটা ছিল প্রচুর পরিমাণে জ্বর, মানে 103 থেকে 104, মানে তার জ্বর 3 দিন ছিল, 3 দিনে জ্বর মানে নামে নাই। প্রথম দেখা দিচ্ছে মানে জ্বর, কাশি, বমি এগুলো দেখা দিচ্ছে। পরে এখানে নিয়ে আসলাম, আনার পর পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পরে ডেঙ্গু পজিটিভ হয়েছে। মান্ডা এলাকা হয়েছে মশার মানে ডেঞ্জার জোন আমার মনে হয়, যেটা প্রচুর। আমার বড় ছেলেরও হয়েছে, 1 মাস হয় নাই, এরপরে এইটা ছোট ছেলে তারও হয়েছে। চলতি বছর নভেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় 100 জন। হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে 96,085 জনে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় 395 জন। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং নিতে হবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। গত যে বৃষ্টি হলো কয়েকদিন আগে, 1-2 সপ্তাহ আগে, তখন যে ডিমগুলো পেড়েছে সেখান থেকে তৈরি হওয়া কাজে এগুলো, এই মশাগুলো তাদের জীবনচক্র শেষ হতে 1 থেকে 1.5 মাস প্রয়োজন হবে। কাজে শীত শুরু হলেও সেই আগের যে মশার ডিমগুলো, এডিস মশা, সেগুলো কিন্তু এখনও চলছে। কাজেই আরও কিছুদিন এর প্রকোপ বাড়তে থাকবে, তারপরে হয়তো ধীরে ধীরে কমবে। তবে বাংলাদেশের শীত এত কম নয় যে এডিস মশার যে ডিম সেখান থেকে এটা হতে পারবে না। কাজেই সেই টেম্পারেচার বা তাপমাত্রাটা আমাদের শীতকাল এত কম নয় যে বৃষ্টি পানি না থাকলেও কিন্তু পরিষ্কার জমে থাকা পানি থেকে সেগুলো হতে পারে। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। বেপরোয়া গতি, ট্রাফিক সিগন্যাল অমান্য, ফুটওভার ব্রিজ ব্যবহার না করা সহ আরও নানান কারণে দেশে যেমন বেড়েছে সড়ক দুর্ঘটনার পরিমাণ, তেমনই বেড়েছে সড়কে ভোগান্তি, যার ফলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা। বিশেষজ্ঞরা বলছেন নিরাপদ ফুটপাথ, স্পিড ব্রেকার, স্কুল জোন মার্কিং এবং অভিভাবকদের সচেতনতা এসবের সমন্বিত উদ্যোগ ছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিস্তারিত দেখুন এবারের বিশেষ প্রতিবেদনে। ভোরের আলো ফোটার পরই শুরু হয় ঢাকার ব্যস্ততা। স্কুলের সময় ঘনিয়ে আসতেই জমতে থাকে যানবাহন, রাস্তা জুড়ে হর্ন, ধুলো আর অগোছালো পরিবেশ। ঠিক এই জায়গাগুলোতেই দাঁড়িয়ে থাকে শিক্ষার্থীরা। তাদের প্রতিদিনের স্কুল যাত্রা আজ এক অনিশ্চিত সংগ্রাম। হর্নের শব্দ, ধুলোর মেঘ, অসহায়ভাবে যাতায়াত করতে হয় তাদের। যানজট, ধুলো, ধোঁয়া আর অগোছালো রাস্তা, এই 3টি বিষয় এখন রাজধানীর শিক্ষার্থীদের সবচেয়ে বড় শত্রু। শুধু সময় নষ্ট নয়, ঝুঁকি বাড়ছে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। আজকের এই বিশেষ প্রতিবেদনে দেখাবো শিশুরা কোন পরিবেশে প্রতিদিন স্কুলে যাচ্ছে এবং এর সমাধান কি। আমরা প্রতিদিন ঠিক এই রাস্তাটা দিয়ে স্কুলে যাই, কিন্তু দেখুন হকার, যানজট, ধুলা আর হর্ন আমাদের এখানে হাঁটা চলাও কঠিন হয়ে যায়। আজ আমরা দেখাবো আমাদের প্রতিদিনের স্কুল যাত্রা কতটা ঝুঁকিপূর্ণ। ঢাকার প্রায় সব স্কুলের সামনে একই দৃশ্য, গাড়ির চাপ, ভিড়, রাস্তা দখল করে রাখা, হকার, পার্কিং অরাজকতা। আসার সময় অনেক লেট হয়ে যায়, ভালোভাবে আসতে পারি না, দাঁড়ায় থাকতে হয়, তারপর গাড়ি চলে গেলে তারপর আসতে হয়। আবার আমাদের স্কুলের সামনে অনেকগুলো ট্রাক রাখা দেয়। অনেকে ভয় পেয়ে থাকে রাস্তা পারাপারের সময়। আবার অভিভাবকরাও আমাদের অনেক ভয় পায় আর কি, যে বাচ্চাদেরকে পারাপারের সময় কিভাবে পার করাবো। কিন্তু পৌঁছাতে পারি না,
সবসময় জ্যামের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যায়। আর পরীক্ষা যেদিন থাকে ওই দিন তো আরও বেশি প্রবলেম হয়। ঢাকা একটা মেট্রোপলিটন শহর, এটা দেশের রাজধানী এবং আমাদের দেশের সবথেকে বড় বড় যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধিকাংশই মানে রাজধানীমুখী। এটা যদিও একটা সমস্যা, কিন্তু এখন আপাতকালের জন্য আমাদের তো এই সমস্যাটারে মানে এড়াই চলতে হবে। কিন্তু আসলে দেখা যায় যে ঢাকায় তো বিশাল সংখ্যক জনগোষ্ঠী যেভাবে থাকে, যে বিশাল সংখ্যক ছাত্ররা এখানে পড়ালেখা করে, তাদের জন্য যানজটটা আসলে একটা বড় সমস্যা। বিশেষজ্ঞরা বলছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত সময়টিকে তারা স্কুল আওয়ার হিসেবে চিহ্নিত করেছে। রাজধানীর মোট যানজটের প্রায় 40% সৃষ্টি হয় এই সময় স্কুলগামী যানকে কেন্দ্র করে। 4-5 বছর আগে ঢাকা সম্প্রসারিত হয়ে আরও 17টা ইউনিয়ন আসছে। ওই ইউনিয়ন কিন্তু অলরেডি ডেভেলপ হয়ে গেছে। এখন আমি সড়ক কোথায় দিব? আর সড়ক যদি না থাকে গণপরিবহন কোথায় চলবে? এবং সড়ক যদি ভালো না হয় তাহলে ইলেকট্রিক লাইন, গ্যাস লাইন, সুয়েরেজ লাইন সবই তো সড়ক ভিত্তিক হয়। সো আমাদের ঢাকার শহরের যারা অভিভাবক অর্গানাইজেশনে ছিলেন তারা কখনো পূর্ব পরিকল্পিত করেন নাই। যত উন্নয়ন হয়েছে আহাজারির উন্নয়ন অথবা আন্দোলন করে আমাদের সড়ক দরকার, আমাদের ব্রিজ দরকার, এই দরকার জনগণ চেয়েছে। আর যারা দেওয়ার কথা তারা পরে দিতে গিয়ে ভূমি ব্যবহার যেহেতু ম্যাচিউরড হয়ে গেছে, ভালো কোনো পরিকল্পনা দিতে পারেনি, যার ফলে আমাদের রোডের পরিমাণগত সংখ্যা কম আছে এবং গুণগত মানটাও কিন্তু অত্যন্ত খারাপ। সেই কারণেই কিন্তু যানজট আমাদের পিছু ছাড়ছে না। রাস্তার দুই পাশে দিনের পর দিন জমে থাকে ধুলা, সড়ক খোঁড়াখুড়ি, পানি না ছিটানো আর অনিয়মিত পরিচ্ছন্নতার কারণে শিশুরা গাড়ির জন্য অপেক্ষার সময় শ্বাস নিতে হয় বিপজ্জনক মাত্রার দূষিত বাতাসে। সকাল স্কুলে যাই তো তখন অনেক গাড়ি ঘোড়া থাকে, অনেক ধুলা ওড়ে, তো সমস্যা হয়। হ্যাঁ, অনেক কষ্ট হয়, কাশি আসে, হাঁচি আসে, অনেক কষ্ট হয়। যদি আমরা সারা ঢাকা শহরের বায়ুর মানের কথা বলি তাহলে কি সেটা কি ঠিক আছে কি না? অবশ্যই ঠিক না। আপনি একটা মাস্ক যদি পরেন, আপনি ওই মাস্কের অবস্থা কি হয়, পরে কালো হয়ে যাইতেছে। অবস্থা অনেক বেশি খারাপ পুরো ঢাকা শহরে। যাতায়াতের খুব অসুবিধা ফিল করে, যেমন বিভিন্ন জায়গায় জেব্রা ক্রসিংয়ের অভাব, রাস্তাঘাটের যানজট। একটা বাচ্চাকে স্কুলে যেতে বা আসতে অনেক সময় চলে যায়, যেটা লেখাপড়ার পিছনে এরা আসলে এই সময়টা ব্যয় করতে পারতো। এটা তো অবশ্যই ভোগান্তির শিকার হয়। আমরা তো এক টাইম শিডিউল মেনটেন করে চলতে পারি না, তো দেখা যায় এক জায়গায় পৌঁছাতে দেরি হয়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ঢাকার বাতাসে PM 2.5 কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের তুলনায় কয়েক গুণ বেশি। অতি সূক্ষ্ম এই কণাগুলো খুব সহজেই শিশুদের ফুসফুসে প্রবেশ করে। ঢাকার আর আয়তনের তুলনায় আসলে রাস্তাঘাটে যানবাহনের পরিমাণটা অনেক বেশি। এই যানবাহনগুলো ঢাকায় যানজটের যেমন সৃষ্টি করছে, তেমন শব্দ দূষণ, বায়ু দূষণ এটারও তৈরি করছে। প্রতিটা যানবাহনে প্রচুর হর্ন দিচ্ছে। এই হর্নটা আমাদের শ্রবণ সীমার বেশি পরিমাণ ডেসিবেলে শব্দটা উচ্চারিত হয় এবং এই শব্দের জন্য আমাদের শিক্ষার্থীদের শ্রবণ শক্তি কমে যাচ্ছে। এছাড়া ফিটনেসবিহীন গাড়িগুলো যখন কালো ধোঁয়া বা বিষাক্ত বায়ু দূষণ করছে, সেই বায়ুটা আসলে আমাদের বাচ্চা কাচ্চাদের ইম্যাচিওর লাংয়ের উপর প্রভাব পড়ছে। তাদের নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা সহ বিভিন্ন ধরনের শ্বাসনালীর রোগ হচ্ছে। শুধু শারীরিক নয়, মানসিক চাপও বাড়ছে। প্রতিদিন দেরিতে স্কুলে পৌঁছানোর ভয়, পরীক্ষা মিস করার আতঙ্ক আর অস্বস্তিকর যাত্রা, এসব শিশুদের উপর অদৃশ্য মানসিক চাপ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ যাতায়াত সময় শিশুদের আচরণ ও একাডেমিক পারফরমেন্সেও প্রভাব ফেলে। একটা সুস্থ স্বাভাবিক প্রজন্মের জন্য আসলে বাইরে বের হওয়ার কোনো স্বাভাবিক পরিবেশ আসলে নাই। শব্দ দূষণ, বায়ু দূষণ, নির্মাণাধীন ভবনের বিভিন্ন বর্জ্য সব কিছু মিলিয়ে একটা মানে অস্থির যে অবস্থাটা, এটা আসলে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব পড়ছে। মানসিক স্বাস্থ্যটা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এদের মাইগ্রেন, হেডেক, তারপর লার্নিং ডিসেবিলিটি, হাইপার অ্যাক্টিভনেস, এংজাইটি ডিসঅর্ডারের মতো রোগগুলো হচ্ছে। অন্যদিকে রয়েছে শব্দ দূষণের আরেক বিপদ।
অটোরিকশার বেপরোয়া গতি, উচ্চ হর্ন, আচমকা ব্রেক সব মিলিয়ে স্কুল জোন হয়ে উঠেছে শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা। রাস্তা গাড়ি ঘোড়ার জন্য দূষিত থাকে, বায়ুগুলো দূষিত করে ফেলে, যার জন্য আমাদের সবারই মাস্ক পরে আসতে হয়। বাসের ধোঁয়া লাগে, যাতে আমাদের শরীরের ক্ষতি হয়। বাসে যখন হর্ন মারা যায় তখন আমাদের কানে অনেক সমস্যা হয়। তারপরে বাস যখন আসে জেব্রা ক্রসিং নেই, তারপর পার হতে গেলে অনেক ভয় লাগে। অটো রিক্সা হুট করে আসে লাগাই দিয়ে যায়, মাঝে মাঝে পায়ে লাগাই দিয়ে যায়। আমরা চাই স্কুলের সামনে নিরাপদ জোন করা হোক, এখানে দোকানপাট সরানো হোক, ফুটপাত পরিষ্কার করা হোক। আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে যেতে চাই না। অ্যাক্সিডেন্টের চরম দুর্ভোগে ভোগী। অনেক সময় হয় এরকম যে বাচ্চারা রাস্তায় এপার যাচ্ছে, রিক্সা এসে সামনে দাঁড়াইছে, আর অটো রিক্সা তো এখন এমনিতেই অনেক সমস্যা করে। বিভিন্ন চা দোকান, হোটেল, রেস্তোরাঁ বিভিন্ন কিছু দিয়ে রাস্তাকে ব্লক করে ফেলছে। এই এলাকায় হলো স্কুল কলেজের এলাকা। এই এলাকাটাকে চাই যে দূষণমুক্ত, শব্দমুক্ত এবং এই যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখে, গাড়ি পার্কিং করে রাখে, এগুলো যেন এখানে না হয়। 2 দিন ধরে মনে একটু রিল্যাক্সে হাঁটছি, 2 দিন মনে একটু দোকানটা মনে করছে, আবার কয়েকদিন পরে আবার এটাই করবে। সেজন্য এটা ভালো উদ্যোগ নিয়েছে, আমি আশা করি এটাই করুক। সম্প্রতি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলনে নামলে তবেই নড়েচড়ে বসে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের নির্দেশে যৌথ অভিযানের নামে 3 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্পোরেশনের গাড়িতে করে নিজেরাই অবৈধভাবে রাখা রিক্সা ও দোকানপাট উচ্ছেদ করে। প্রশাসন আজকের এই ব্যবস্থা গ্রহণে আমাদেরকে সহযোগিতা করে এবং তাদের সাথে আমরা সম্মিলিতভাবে আজকের এই যে আপনার অবৈধ দখলমুক্ত ক্যাম্পাস, আমাদের স্কুল রোড, সেটি আমরা কার্যক্রম পরিচালনা করছি। এদিকে গত 21 অক্টোবর রাত 10টায় বিজ্ঞান কলেজের সামনে ট্রাকের চাপায় মৃত্যু হয় সিফাত নামের এক কিশোরের। পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ট্রাক চালক ও মালিককে খুঁজতে কাজ চলছে। তাকে ধরার জন্য আমরা সিসিটিভি ফুটেজগুলো পর্যালোচনা করার চেষ্টা করতেছি। আইনগত বিষয়ে প্রক্রিয়াধীন আমরা মামলা নিব অজ্ঞাতনামা ট্রাকের বিরুদ্ধে। ট্রাকের মালিক বা ড্রাইভার তাদেরকে বের করে আমরা ব্যবস্থা নিচ্ছি। এর পরের দিন আবারও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফার্মগেট শিক্ষার্থীরা নিরাপদ এবং দখলমুক্ত সড়কের দাবিতে মানববন্ধন করে। বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশনের অবহেলা ও অবজ্ঞার ফলে তেজগাঁও ফার্মগেটের মতো এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিক পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। মূলত সিটি কর্পোরেশনের অবহেলা এবং অবজ্ঞার কারণে আমাদের শিক্ষায়তনগুলো তার আশেপাশে উপযুক্ত প্রতিবেশ এবং পরিবেশ পাচ্ছে না। ভবিষ্যৎ প্রজন্মকে এই সমস্ত অগ্রাহ্য করা অধিকার থেকে বঞ্চিত রাখার মধ্যে দিয়ে আমরা প্রায় বিকলাঙ্গ করছি। তারা আজে বাজে খাবার খেয়ে পেটের অসুখে ভুগছে, তারা ধূলি দূষণ, বায়ু দূষণের কারণে স্নায়বিক অসুখে ভুগছে এবং চলাফেরায় পুরো পথের মধ্যে বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা, অবৈধ কার্যক্রমের মধ্যে তাদের সাংস্কৃতিক এবং মনোদৈহিক বিকাশে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিটি কর্পোরেশন এই অবহেলাজনিত কারণে আসামের কাঠগড়ায় দাঁড়াতে পারে। আমি বিশ্বাস করি সরকারের উচিত প্রত্যেকটা শিক্ষায়তন এবং এই অঞ্চলটি অর্থাৎ হলিক্রস, বটমডি, তেজগাঁ, টেকনিক্যাল, এই অঞ্চলটি বিশেষভাবে প্রণিধানযোগ্য এবং মনে রাখা দরকার একটি নগরীর ব্যবসা বাণিজ্যের চেয়েও তার ভবিষ্যৎ প্রজন্মের সুশিক্ষা, ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য তথা জনস্বাস্থ্য নিশ্চিত করা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন এমন অভিযানের পরও যদি নিয়মিত মনিটরিং না করা হয় তবে অল্প দিনের মধ্যেই দখলদাররা আবার ফিরে আসবে। ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারে না অনেকেই, কারণ রাস্তায় এত শব্দ যে শিশুরা মানসিকভাবে ভেঙে পড়ে। আমরা যখন এসএসসি এইচএসসিতে ছিলাম তখন খুব বেশি ট্রাফিক জ্যাম পড়ানো হতো, কিন্তু এটা 5-7 বছর পর অর্থাৎ আপনি দেখবেন 2014-15 পর ট্রাফিক জ্যাম বিষয়টার পড়ানো হয় না। কেন পড়ানো হয় না আমি জানি না। যানজট নিত্য নৈতিক জীবনের একটা সমস্যা আমাদের, এটা ডেলি টু ডেইলি আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে গেছে। কিন্তু অনেক সময় দেখা যায় যারা কর্মজীবী, যারা শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে বেশি প্রভাব পড়ে। আমি বলবো মোটা দাগে শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশি প্রভাব পড়ে। কারণ আপনি দেখেন ঢাকা শহরে
পুরো একটা হাব হয়ে গেছে শিক্ষার্থী। আপনি সকল স্কুল কলেজ থেকে শুরু করে সব বড় বড় প্রতিষ্ঠানগুলো ঢাকায় কেন্দ্রিক গড়ে উঠেছে। আমার শিক্ষার্থী গাজীপুরে থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে আসে আমার সেকেন্ড ইয়ার একটা শিক্ষার্থী, সে 10টায় পরীক্ষা, সে 10টায় উপস্থিত হতে পারেনি, সে 11:30টায় উপস্থিত হয়েছে, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা পরে উপস্থিত হয়েছে। মাত্র 1.5 ঘন্টা সে পরীক্ষা দিল। এটার জন্য কি সে দায়ী? অবশ্যই সে দায়ী না। সেটার জন্য কে দায়ী? রাষ্ট্র দায়ী। রাষ্ট্র সুনির্দিষ্টভাবে কোনো ব্যবস্থাপনা করতে পারেনি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকায় স্কুল জোন ভিত্তিক আলাদা পরিকল্পনা নেই, ফলে বিশৃঙ্খলা আরও বাড়ে। স্কুল একটা কমিউনিটি ফ্যাসিলিটি, যেখানে একটা নেইবারহুড হবে, যেখানে একটা পরিবেশ তৈরি হবে, সেখানে একটা স্কুল থাকবে। আনসুপারভাইজড একটা বাচ্চার সাথে এখন একটা গাড়ি যেতে হয়, যাওয়ার সময় একটা ট্রিপ হয়, চলে আসে আবার বাসায়, আবার তাকে আনার জন্য যেতে হয়। এটা যদি কমিউনিটি ফ্যাসিলিটি হতো তাহলে আনসুপারভাইজড গ্রুপেই কিন্তু বাসা থেকে স্কুলে যেতে পারতো, স্কুল থেকে গ্রুপ আড্ডা দিয়ে কিন্তু বাসায় আসতে পারতো, যানজটও হতো না এবং রাস্তার মধ্যে কিন্তু অহেতুক সময় যেত না। সো আমরা তাহলে কি করেছি? স্কুল যেখানে সেখানে তৈরি হতে দিয়েছি। ওই যে অভিভাবক অর্গানাইজেশন পেশাদারিত্বের কথা চিন্তা করেননি, সেই যোগ্যতাও তাদের ছিল না, যেই কারণে তারা কমিউনিটি ভিত্তিক স্কুলের যে জোনিং প্যাটার্ন সেটাকে করেনি। ট্রাফিক বিভাগের সমীক্ষায় দেখা যায় ঢাকায় 65% স্কুলের সামনে যান চলাচল নিয়ন্ত্রণে আলাদা কোনো ব্যবস্থা নেই। এতে শিক্ষার্থীদের নেমে রাস্তা পার হওয়াটাও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এখানে ফুটপাথ নেই বললেই চলে, তাই আমাদের রাস্তার গা ঘেঁষে হাঁটতে হয়। অনেক সময় গাড়ি খুব দ্রুত গতিতে আসে, তখন আমরা ভয় পাই। অথচ এখানে কয়েকটা স্কুলের হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিদিন এই রাস্তা দিয়ে যায়। না, আসলে আমাদের দেশে যে ট্রাফিক ম্যানেজমেন্টটা আছে না, এটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক না। আমাদের দেশের কিছু হোম গ্রোন লোকাল পিকুলারিটিস আছে যেটা অন্য দেশে নাই। যেমন আমাদের স্কুলগুলি রাস্তার পাশে, অন্যান্য দেশে কিন্তু এটা কম্পাউন্ডের ভিতরে, তাদের সমস্যা কিন্তু এটা হয় না। যেই কারণে আমাদের পুলিশ যখন দেখেছে অফিসে যাওয়ার যাত্রী এবং স্কুলের যাওয়ার বাচ্চা কাচ্চা একই সময় যখন নামে, এই চাহিদা কিন্তু রাস্তা ধারণ করতে পারে না, তারা কিন্তু এটাকে স্ট্যাগার্ড করে দিয়েছে। অনেক দিন ধরে শপিং ট্রিপটাকে স্ট্যাগার্ড করে দিয়েছে। আপনি দেখেছেন মার্কেটগুলি কোনো দিন অফ রাখা হয় এবং 10টার পর খোলা হয়, ব্যাংক খোলা হয় 10টার পরে। এই যে অফিস আওয়ারের টাইমিংয়ের স্ট্যাগার্ড করা, স্কুল এবং অফিস যাত্রীদের মধ্যে এই যে সেপারেশনটা করা, এইটা হলো তাদের অভিজ্ঞতা লব্ধ। এটা উন্নত বিশ্বে দরকার হয় না, কারণ স্কুল রিলেটেড ট্রিপের এই ধরনের বিশৃঙ্খলা নাই। তারা স্কুলটাকে এমনভাবে তৈরি করে তার জন্য ট্রিপ তৈরি হয় না, মেইন রাস্তার মধ্যে যায় না। আমাদের যেহেতু অপরিকল্পিত সড়ক, সেই কারণে আমি পুলিশকে ব্লেম দিব না। তারা নিজেরা চাপটাকে ম্যানেজ করার জন্য মার্কেট ডেটাকে যেমন বন্ধের স্ট্যাগারিং করেছে, একদিন নিউ মার্কেট বন্ধ, এই জোনের সব শপিং বন্ধ, আরেক দিন হবে উত্তরের বন্ধ। এটা দেখে যে ভালো কাজ করে। একইভাবে অফিস যাত্রী, স্কুল এবং ব্যাংকের সবাই যদি একই সাথে যায় তাহলেও কিন্তু ধারণ ক্ষমতার বেশি হয়ে যাবে। সেই কারণে স্ট্যাগারিং করেছে টাইমের মাঝখানে। এটাও কিন্তু একটা ব্যবস্থাপনা। তাতে হয়তো অনেকেরই সুবিধা হয়, কারণ অফিসে যাওয়ার সময় বাচ্চাকে স্কুলে দিয়ে গেল, কিন্তু একই সময় যদি হতো তাহলে কিন্তু বাবা মা বাচ্চা কাচ্চাকে কিন্তু দেওয়ার জন্য কিন্তু 2টা ট্রিপ দিতে হতো, একই ট্রিপে কিন্তু হতে পারতো না আর কি। যানজট কমাতে নানা উদ্যোগ নেওয়া হলেও স্কুল জোনের জন্য আলাদা কার্যকর পরিকল্পনা এখনও সীমিত। স্কুলের সামনের সিগন্যালিং ব্যবস্থা উন্নয়ন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তা পরিচ্ছন্নতার উদ্যোগ চললেও বাস্তবায়ন ও সমন্বয়ের অভাবে তা কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারছে না। বিশ্বের বহু দেশেই স্কুলের সামনে আলাদা বাস লেন, স্লো ট্রাফিক জোন, হকারমুক্ত ফুটপাত এসব কঠোরভাবে নিশ্চিত করা হয়। শিশুদের নিরাপত্তা এবং শ্বাসযন্ত্র সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ঢাকার শিশুদের প্রতিদিনের স্কুল যাত্রা এখন শুধু সময়ের লড়াই নয়, এটি একটি স্বাস্থ্য ঝুঁকি, মানসিক চাপ আর অগোছালো শহরে বাস্তবতার সঙ্গে বাঁচার সংগ্রাম। সমন্বিত পরিকল্পনা, কঠোর বাস্তবায়ন এবং শিশুবান্ধব নগর ব্যবস্থাই পারে এই পরিস্থিতি বদলে দিতে।
অন্যথায় প্রতিদিনের এই যন্ত্রণা নিয়েই স্কুলে যাবে আমাদের শিশুরা ঝুঁকির মাঝেই। এই শহর আমাদেরও, তাই আমাদের নিরাপদ রাস্তায় স্কুলে যাওয়ার অধিকার আছে। পরিকল্পনা আর দায়িত্বশীলতার মাধ্যমে যদি স্কুল জোনগুলোকে সুরক্ষিত করা হয়, তবে আমরা আরো ভালোভাবে শিখতে পারবো, এগিয়ে যেতে পারবো। গত 29 নভেম্বর আগারগাঁও এলজিডি মিলনায়তনে স্কুল ফর গিফটেড চিলড্রেন এসজিসি তাদের শিক্ষার্থীদের জন্য আয়োজন করে বার্ষিক অনুষ্ঠান 2025, যা মূলত তরি ফাউন্ডেশনের আওতাধীন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তৈরি একটি স্কুল। স্কুল ফর গিফটেড চিলড্রেনের শিশুদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাও আমাদের একটি মূল উদ্দেশ্য, এবং এই বাচ্চাগুলো যেন সমাজের মূল স্রোতধারায় যেতে পারে সেই দিককে মাথায় রেখে আমরা আসলে কাজ করে যাচ্ছি। যেখানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা বিভাগের মহাপরিচালক জনাব মোহাম্মদ সাইদুর রহমান খান। তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অভিভাবকের কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত উপহার স্বরূপ, তাদের অবহেলা করার কোনো সুযোগ নেই। আমাদের একটি সফটওয়্যার প্রোগ্রাম রয়েছে যেখানে আমরা এখন পর্যন্ত 38 লক্ষ আমাদের নিবন্ধিত প্রতিবন্ধী রয়েছে, 12 ধরনের প্রতিবন্ধী রয়েছে। আমাদের দেশে 575টি কেন্দ্রে আমরা এই সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিদের নিবন্ধন করে থাকি। তাদের পরিচিতির জন্য আমরা সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করি। সুবর্ণ নাগরিক কার্ডটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রীয় কোনো সেবা গ্রহণ, আপনি কোনো চাকরির সুবিধা গ্রহণ অথবা যে কোনো বিষয়ে আপনার এটি একটা আইডেন্টিটি হিসেবে কাজ করবে। শেষে ছিল স্কুলের শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত 1 ডিসেম্বর শিশু অধিকার ইশতেহারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ইউনিসেফ বাংলাদেশ। বিশ্বব্যাপী ইউনিসেফ সাধারণ নির্বাচনের সময় রাজনৈতিক প্রতিশ্রুতি সফলভাবে কার্যকর করেছে, যার লক্ষ্য শিশু অধিকারকে জনসাধারণের আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থাপন করা। যুক্তরাজ্যে ইউনিসেফ 2019 সালে যুব পরামর্শের মাধ্যমে এবং প্রধান রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি অর্জনের মাধ্যমে একটি শিশু অধিকার ইশতেহার তৈরি করেছে। বাংলাদেশ সহ সারা দেশে 6টি পরামর্শ এবং একটি ডিজিটাল জরিপের মাধ্যমে শিশু ও যুবদের সাথে যৌথভাবে তৈরি একটি অংশগ্রহণমূলক প্রচারণা গত 1 ডিসেম্বর ইউনিসেফের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ শিশু অধিকার ইশতেহার প্রকাশের মাধ্যমে শেষ হয়। জাতীয় নির্বাচনের আগে প্রকাশ্যে তাদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার অনুরোধের সাথে ইশতেহারটি সমস্ত রাজনৈতিক দল এবং মূল অংশীদারদের সাথে ভাগ করা হয়েছে। অনুষ্ঠান শেষে সকল দলের নেতারা সেই 10টি চুক্তির অঙ্গীকারনামায় স্বাক্ষর করে। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। বন্ধুরা, তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, এছাড়াও তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 01907-800-904। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।